স্যার আজকের ক্লাসের ওপরে ভিডিওটা ছিল ডাইজেশন, মানে যেটা আমরা খাদ্য গ্রহণ করছে ইসোফেগাস থেকে স্টোমাক পর্যন্ত, সেটাই দেখানো হলো। হ্যাঁ, তো আজকের আমার মূল আলোচ্য বিষয়, আমি ডাইজেশন, মূল টপিক হচ্ছে ডাইজেশন। এখন ডাইজেশনের গত যে সেশনটা ছিল সেখানে আমি কি নিয়ে আলোচনা করেছিলাম, কেউ কি বলতে পারবেন? ধরেন প্রিভিয়াস ক্লাস, আমি গত ক্লাসটা যে টপিকের উপর আলোচনা করেছিলাম, যদি কেউ একটু বলতে পারেন, জাস্ট ক্লাসের সামারিটা। কেউ বলতে পারবেন না? আসলে এটা দুঃখ ব্যাপার, কারণ একটা টপিক ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে, তো যদি আমরা প্রিভিয়াস টপিকটা যদি ভালোভাবে না খেয়াল করতে পারি, তাহলে আজকের টপিকটা যখনই আলোচনা করব আপনারা বুঝতে পারবেন না। তো গত সেশন বা গত ক্লাসে আমি যে বিষয়টা আলোচনা করেছিলাম, আমাদের ডাইজেশনের যে মূল শুরুটা হয়, প্রথম একটা ক্লাস ছিল হচ্ছে ডাইজেশনের বেসিক, এরপরে ওইটাকে আরেকটু ইলাবোরেটলি আলোচনা করেছি ওরাল স্ট্রাকচার, এবং আপনার মুখের যে স্ট্রাকচারটা শুরু হচ্ছে ওইখানে, এর থেকে শুরু করে আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করতে চলেছি এসোফেগাস এন্ড স্টোমাক। তো এসোফেগাস এবং স্টোমাক এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি। দেখেন, যদি আমাদের চেম্বার করতে হয়, আপনি দেখবেন আমাদের কাছে যে ধরনের রোগী আসে, সাধারণত একটা রোগী আসে তার পাকস্থলী বা অন্ত্রের যে কোনো রোগ, যেটা আমাদের একদম কমন, সেটা হচ্ছে কি, যে কোনো মানুষ যদি বলে থাকে তার গ্যাসের সমস্যা, এটা প্রত্যেকটা রোগীর কাছেই আপনি শুনতে পাবেন যে তার গ্যাসের সমস্যা আছে। তো এই যে গ্যাসের সমস্যা আছে, শুধু কি গ্যাসের কথা সে বলে? সে তো বলে যে বিভিন্ন সমস্যা। এখন আমাদের এই পাকস্থলী এবং অন্ত্রে যত প্রকার রোগ ব্যাধি আছে, এটা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডারস এক কথা বলা যায়, বা আপনার জিআই ডিজিজ বলা যায়। তো এই যে ডিজিজটা রয়েছে, এখন এটার মধ্যে কি কি বিষয় আছে, আমাদের কোন কোন বিষয়টা খেয়াল করতে হবে, সেই বিষয়টা যেটা আমাদের খুবই দরকার, আমাদের চেম্বার করতে গেলে লাগবে, আমাদের পরীক্ষায় পাশ করতে গেলে লাগবে, এবং আমাদেরকে যদি একজন ভালো ডাক্তার হিসাবে নিজেকে প্রমাণ করতে হয়, যেহেতু মডার্ন মেডিসিনের অনেক রোগ আছে, যে রোগগুলো তারা কিন্তু হাত তুলে দিচ্ছে যে এখানে কিছু করার নেই, তো সেখানে আমরা হোমিওপ্যাথিক ডক্টরদের অনেক কিছু করার আছে। সেই জন্য আমরা কি করব, আজকের ক্লাসটা মনোযোগ সহকারে, মানে আমি মনে করি যে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই সৌভাগ্যবান, কারণ বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, পাকস্থলী এবং অন্ত্রের রোগ ব্যাধির মধ্যে শুধুমাত্র উদারাময়, মানে আপনার উদারাময়ের কারণে আপনার মোট রোগের প্রায় 15%, পেটের যত রোগ আছে 15% কিন্তু শুধুমাত্র উদারাময়। শুধুমাত্র এই একটা রোগ যদি আপনি ভালোভাবে ট্রিটমেন্ট পলিসিটা বুঝতে পারেন, তার ডায়াগনোসিস প্রোটোকলটা বুঝতে পারেন, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এখন এইটা কেন হয়? ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে হতে পারে। এখন অনেকে বলবে কলেরা রোগ বলবো, বা কলেরার সাদৃশ্য উদারাময় হলো, বা অনেকে বলবে দাস্ত হচ্ছে। এখন এই বাংলা ভাষাগুলো আমরা অনেকে দেখা যাচ্ছে বুঝি না, কিন্তু ডায়রিয়া বললে অনেকে ভালোভাবে বুঝতে পারে। আমাশা বুঝলে, এই যে ডায়রিয়া, আমাশা, এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু কিছু ছোট ছোট পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে। এবং আমাশা হলে সেখানে কি থাকতেছে, রক্ত থাকতেছে, শ্লেষ্মাযুক্ত মল ত্যাগ থাকতেছে। এখন কলেরা এবং এই যে এটা একটা ব্যাসিলাসের কারণে ধারণা হলো। তো এখন আঞ্চলিকভাবে কোনো কোনো জায়গায় প্রাদুর্ভাব অনেক বেশি, সারা বছরই পেটের সমস্যা থাকে, কোনো একটা নির্দিষ্ট সময় মহামারী আকার ধারণ করে, অনেকেই কিন্তু এতে কষ্ট পায়। এখন এটা যদি পরীক্ষা করা হয়, প্যাথোলজিক্যাল রিপোর্টে দেখা যাচ্ছে
এমবিও আমাশয়, ধরেন আপনি চিন্তা করেন টাইফয়েড রোগ তো আমরা অনেকেই জানি বা দেখেছি, বা যাদের চেম্বার আছে তারা প্রায় টাইফয়েড রোগীও আসে চেম্বারে, প্যারাটাইফয়েড থাকে, এগুলোকে সংক্ষেপে বলে আন্ত্রিক জ্বর। এখন আমাদের দেশে যদি চিন্তা করা হয় শুধুমাত্র হেলিকোব্যাক্টার পাইলোরি বা আমাদের এই পাইলোরির যে কয়েকটা ভাগ রয়েছে, বা বাংলাদেশে যে রোগগুলো সরকারি সংস্থার নথিভুক্ত অসুখ যেগুলো আছে তার 7% যদি আমরা চিন্তা করি পেটের, তো সেখানেও প্রায় রোগী চলে আসবে 30 লক্ষ। আপনারা বিষয়টা একটু খেয়াল করেন, 30 লক্ষ চলে আসবে। এখন এর মধ্যে দেখেন সব থেকে মারাত্মক যে রোগটা থাকতেছে, মডার্ন মেডিসিনে দেখা যাচ্ছে অধিকাংশ ট্রিটমেন্ট ভালো হচ্ছে না, হোমিওপ্যাথিতেই তারা শরণাপন্ন হচ্ছে, সেটা হচ্ছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। আবার হতে পারে আলসারেটিভ কোলাইটিস। এই আলসারেটিভ কোলাইটিস কেন, এই বিষয়গুলো আমি আজকে, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনারা একটা ধারণা পাবেন, একটা দিক পাবেন, যেভাবে আপনার পড়াশোনা করলে আপনাদের জন্য কি হবে, সুবিধা হবে। তো আমি মনে করি এটা ধারাবাহিকভাবে আপনাদের মধ্য থেকে যদি কেউ বলতে পারেন প্রিভিয়াস ক্লাস সম্পর্কে যদি 1 মিনিটও বলতে পারেন, কারণ পরে আবার কয়েকজন যোগ করছেন, আর যদি না পারেন আমার কোনো আপত্তি নাই, তবে আপনারা নিজেদেরকে আগামী ক্লাসের জন্য তৈরি করেন, যে আমি যে ক্লাসটা নিই সেই ক্লাসের পরে আপনার 2 মিনিট বলবেন। তো আজকে আপনাকে প্রথমে কারোর কিছু বলতে হবে না, যেহেতু অনেকদিন হয়ে গেছে। আজকের এই ক্লাসটা সম্পূর্ণ শোনার পরে আপনার 2 মিনিট আপনাকে আজকের ক্লাসের উপরে কথা বলতে হবে। আপনারা আজকের ক্লাস থেকে কি শিখলেন সেটা ক্লাসে অবশ্যই আমাকে বলবেন, সেভাবে আপনারা খাতা কলম রাখেন, একটু নোট ডাউন করেন। তো ফিজিওলজি অ্যানাটমির মূল যদি চিন্তা করা হয় সেলটাকে বুঝতে হবে, এইটা আমাদের প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, কারণ সেলস আর দ্য বেসিক ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এখন এই সম্পর্কে তো আমাদের ডেফিনেশন আমাদের খাতায় লিখতে হবে। খাতায় লিখতে গেলে ডেফিনেশন ধরেন আপনাকে যদি আপনি লেখেন তখন পূর্ণাঙ্গটা সংজ্ঞা দেওয়া লাগে, তো সেই সংজ্ঞাটা তো আপনি পাস করার জন্য দিবেন, কিন্তু আজকে আমি আলোচনা করব আপনাকে বিষয়টা আমরা কিভাবে বুঝতে হবে। আমাদের সরাসরি আমরা যখন রোগী দেখব সেখানে আমরা এই অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল বিষয়গুলো কিভাবে কাজ করতে পারি, কিভাবে আমাদের পড়লে আমরা সহজভাবে এটা হৃদয়ঙ্গম করে আমরা সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো। তো দেখেন, আমাদের যদি প্রোটিনকে বলা হয় কি জীবনের ভাষা, প্রোটিন থেকে লিভিং সেল, টিস্যু থেকে অর্গান থেকে আমাদের পুরো হিউম্যান বডিটা তৈরি হচ্ছে। এবং আমি সবসময় বলে থাকি এই একটা ছবি যদি আমরা বুঝতে পারি তাহলে টোটাল হোমিওপ্যাথিকে বোঝা সম্ভব, এবং টোটাল অ্যানাটমি ফিজিওলজি আপনার এখানে চলে আসছে। দেখেন, আমরা যে ওষুধটা প্রয়োগ করি সেটা হচ্ছে কোথায় কাজ করে, অ্যাটমিক লেভেলে কাজ করে। আপনি যে ওষুধটা দিচ্ছেন এটা শক্তি, একটা স্টিমুলেশন, অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনে যে শক্তিটা রয়েছে, যে ওষুধ শক্তিটা রয়েছে, সেই ওষুধ শক্তিটা কার পরে কাজ করতেছে, রোগ শক্তির পরে। এবং রোগ শক্তি যখন দুর্বল হয়ে যাচ্ছে আমাদের জীবনী শক্তি তার পূর্বের অবস্থাটা ফিরে পাচ্ছে, যেটা আমাদের হানিমান স্যার 1 নম্বর অ্যাপ্রোচ বলছেন। আমাদের মূল কাজ কি, আমাদের সিক টু রিস্টোর দ্য হেলথ, মানে আমি হেলথে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের মূল কাজ হেলথ। তো হেলথে নিতে গেলে আপনার ওষুধটা দিচ্ছেন তো অ্যাটমিক লেভেল, অ্যাটমিক থেকে ডিএনএ থেকে সেলুলার লেভেল, সেলুলার থেকে টিস্যু থেকে অর্গান। এই স্টোমাক নিয়ে আজকে আলোচনা। এখন অর্গান থেকে হয় একটা সিস্টেম, যেটা আমি বলছি ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট নিয়ে এখন আমি আলোচনা করতে চলেছি। তাহলে স্টোমাক যখন আমরা দেখছি, তো এই যে পাকস্থলীতে কি আছে, এখানে কি কি রোগ আছে জানতে হবে। তো এই যে ছবিটা দেখা যাচ্ছে, কেউ কি বলতে পারবে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? যে কেউ একজন একটু যদি বলে ছবিতে কি দেখা যাচ্ছে, কি মনে হচ্ছে এটা দেখে? এই
আমি বলছি আসলে পাকস্থলীর রক্ত যে সরবরাহ হয় ভাস্কুলেটর অফ স্টোমাক, মানে পাকস্থলীর রক্ত সরবরাহ হয় প্রধানত কোথায় হচ্ছে, সেই আর্টারি এবং ভেইন, ধমনী এবং শিরা। এই ধমনীগুলো কোথায় কোথায় রয়েছে, কিভাবে কাজ করছে, এই জায়গায় যদি কোন একটা ব্লকেজ হয় তাহলে আমাদের কি কি রোগ হবে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। কারণ রোগী আসে একটা রোগ নিয়ে এবং সেই রোগটা হয় আমাদের শরীরে, কিন্তু শরীরের কোন অঙ্গে বা কোথায় এই রোগটা হচ্ছে সেইটা বোঝার জন্যই আমার যে জ্ঞানটা লাগে সেটা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজিক্যাল জ্ঞান। অ্যানাটমিক্যাল জ্ঞান যদি না জানি তাহলে কোন জায়গায় কোন অবস্থান, এবং ফিজিওলজিক্যাল জ্ঞানটা কি ওইটা কিভাবে কাজ করতেছে তার, তাহলে আমাদের এই দুইটা বিষয় তো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের আর্টারির যদি আপনি দেখেন একভাবে যদি সহজভাবে বলে, আর্টারি হচ্ছে আপনার লাল রঙের যে আমাদের শিরাগুলো রয়েছে বা ধমনী, যেটা আপনি চিন্তা করবেন তাহলে আপনি জাস্ট আর্টারি এবং ভেইন, তাহলে এই দুইটাকে এক শিরা ধমনীকে আমার লাল এবং নীলের মাধ্যমে আলাদা করা হয়েছে। এখন লালটা হচ্ছে আমাদের কি আর্টারি এবং নীলটা হচ্ছে ভেইন। এতটুকু যদি বোঝা যায়, আপনারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, কয়েকজন হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন। তাহলে আমার নীলটা কি শিরা, লালটা হচ্ছে ধমনী, নীলটা হচ্ছে শিরা, শিরা মানে ভেইন। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে কি হবে, আমাদের যে পাকস্থলীর যে রোগগুলো হচ্ছে, এখন আজকের যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে ইসোফেগাস এবং স্টমাক। তাহলে দেখেন, আমি যদি স্টমাককে আলোচনা করি, আমরা এই ছবিটা যদি ভালোভাবে দেখি, আমার স্টমাক কে আমরা কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, পাকস্থলীকে রিজনস অফ স্টোমাক অর্থাৎ চারটা অংশে ভাগ করা হচ্ছে। প্রথমটা হচ্ছে কার্ডিয়া। এই কার্ডিয়া কতটুকু, এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশ নিয়ে কার্ডিয়া, এই যে কার্ডিয়া, এই যে কার্ডিয়া, এইটুকু কার্ডিয়ার যে অংশ বা অবস্থান, এটা কোথায় আছে, এটা হচ্ছে আমার এসোফেগাস। আমি যদি চিন্তা করি, এই যে এসোফেগাস, এই এসোফেগাসের এর উপরে কিন্তু এসোফেগাস, তাহলে এসোফেগাস থেকে অন্য, এসোফেগাসের বাংলা হচ্ছে অন্ন নালী, এসে পাকস্থলীতে ঢুকছে। এখন এই যে জায়গাটা, এই জায়গাটায় যদি কোনো প্রবলেম হয় তাহলে ব্লটিং মানে গ্যাস হচ্ছে, সে শরীরে প্রচুর গ্যাস হচ্ছে, ঢেকুর হচ্ছে, উদ্গার হচ্ছে। এখন এই জায়গাটার তো একটা নাম আছে, এই নামটা আমাদেরকে বুঝতে হবে। এটা একটু পরে আমি আলোচনা করবো, জাস্ট আমরা স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করি। তাহলে আমার এই একটা নালী, এই নালীর থেকে আমাদের পাকস্থলী শুরু। এখন এই পাকস্থলীকে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, এই প্রত্যেকটা ভাগ কে আমাদের চারটা ভাগ, তাহলে এটাকে আবার কয়েকটা জায়গা ভাগ করা হচ্ছে। এখন এই যে কার্ডিয়া, যেখানে এসোফেগাস অন্ননালী পাকস্থলীতে এসে ঢুকেছে, এখন এই যে জায়গাটা, এর কাজ কি, খাবার পাকস্থলীতে ঢুকতে দিচ্ছে এবং উপরে যাতে খাবারটা ঢুকে না যায় সেইটার জন্য এটা ধরে রাখতেছে। তাহলে রিফ্লেক্স যেটা হচ্ছে উদ্গার, এটাকে রোধ করে। তাহলে এই জায়গা যদি দুর্বল হয় তাহলে কি হবে, অ্যাসিড রিফ্লেক্স হবে, অর্থাৎ জিইআরডি একটা ডিজিজ, যেটা আমি একটু পরে আপনাদের বিস্তারিত বর্ণনা করব। তাহলে আপনারা সংক্ষেপে লিখে রাখেন, একটা ডিজিজ হয় যে রোগটার নাম জিইআরডি। এরপর 2 নম্বর হচ্ছে ফান্ডাস। ফান্ডাস, ফান্ডাস এটা কিরকম, অনেকটা ধরা যায় ফান্ডাস যদি চিন্তা করা, এটা গম্বুজের মতন যদি আপনি চিন্তা করেন, আকৃতির একটা অংশ, খাবার বা আপনার সাময়িকভাবে এই জায়গায় মূলত ডাইজেশনের আগে যে রিজার্ভ হিসাবে কাজ করে এটা। তো এখানে যদি কোনো সমস্যা হয়, এখানেই কিন্তু মূলত গ্যাসের মূল বাবল আকারে যদি হয় সেটা উঠে যাবে এখান থেকে, কিন্তু এখানেই কিন্তু গ্যাসের মূল জায়গাটা। এরপরে বডি,
যেটাকে বলা হয় কর্পাস বা দেহাংশ। তো এইটা হচ্ছে পাকস্থলীর সব থেকে বড় জায়গা। এই যে বডি, এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে, এই বডিটা হচ্ছে সব থেকে বড় জায়গা। এখানে HCl অ্যাসিড রয়েছে, পেপসিন এনজাইম রয়েছে, গ্যাস্ট্রিক জুস রয়েছে। এই বডির ভিতরেই কিন্তু এগুলো রয়েছে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে খাবারটাকে মানে আমরা যদি মিক্সচার বলেন, ব্লেন্ডার বলেন, ব্লেন্ডার দিয়ে সব ব্লেন্ড করলে ওটা কি একদম ওটা ভেঙে একদম জুসের মতন হয়ে যাচ্ছে। তো সেরকম আপনার গ্যাস্ট্রিক জুস তৈরি করছে। তাহলে এখানে খাবারগুলো ভালোভাবে মিক্স হয়। এবার অধিকাংশ গ্যাস্ট্রাইটিস এবং আলসার কিন্তু এই অংশেই হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি বলি আলসার হইছে, তাহলে আলসার কোথায় হচ্ছে? এই জায়গাটায় অধিকাংশ হয়ে থাকে। এরপরে যদি আপনি ধরেন পাইলোরিক পার্ট, পাইলোরিক অংশ, তো পাইলোরিক অংশটা কোথায় রয়েছে? আমরা দেখেন পাইলোরাস, এখানে পাইলোরিক ক্যানেল বা পাইলোরিক ইন্টারাম, ইন্টারাম, তারপর পাইলোরিক এই যে ক্যানেল, এই জায়গাটা, তো এই জায়গাটা হচ্ছে পাইলোরাস। পাইলোরাস হচ্ছে এটা। এরপরে পাইলোরিক এন্টারাম, যেটা নিচে চওড়া অংশটা দেখতেছেন, এটা রয়েছে। তারপরে পাইলোরিক ক্যানেল, এই যে ছোট্ট একটা অংশ যেখান থেকে ডিওডেনামে চলে যাচ্ছে, ডিওডেনাম, এবং পাইলোরিক স্পিনচার। তো এই জায়গাটা রয়েছে, এইখানটা হচ্ছে চিকন একটা অংশ। তো এই জায়গাটা কি করতেছে? এটা মূলত একটা দরজা, যেখানে ডিওডেনামের মাঝে একটা দরজার কাজ করে, যেটা ধীরে ধীরে খাবারকে ডিওডেনামে ছাড়ছে, সরাসরি দ্রুত ছেড়ে দিচ্ছে না। তো আমাদের এই বিষয়টা যদি আমরা ভিডিওতে ভালোভাবে দেখি, তাহলে আমাদের জন্য এটা সহজ হবে। এখন এখানে আমাদের কেন গুরুত্ব দিয়ে শুনতে হবে? এই অংশটা যদি আমরা বুঝতে পারি, তাহলে বেশ কয়েকটা ডিজিজ আমরা ট্রিটমেন্ট করতে আমাদের জন্য সুবিধা হবে। এর ক্লিনিক্যাল গুরুত্বটা এই কারণে বেশি, কারণ আমাদের কার্ডিয়াক যে আমাদের বিভিন্ন যে ডিজিজের মধ্যে ধরেন গ্যাস্ট্রাইটিস বলেন, আলসারেটিভ কোলাইটিস বলেন, বা ক্যান্সার, স্টোমাক ক্যান্সার বলেন, বিভিন্ন প্রকার অবস্ট্রাকশন, বিশেষ করে আপনার বাউল অবস্ট্রাকশন যদি বলা হয়, তাহলে এই বিষয়টা যদি আমরা ট্রিটমেন্ট করতে হয়, এই জায়গাটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যদি এই জায়গাটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা এই ধরনের রোগী যদি আমাদের চেম্বারে আসে, তখন আমরা ট্রিটমেন্টটা করতে পারবো। এখন আমাদের পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়। তো আমরা পরীক্ষা করতে গেলে জাস্ট আমরা যদি এই ছবিটা দেখি, ছবিতে দেখা যাচ্ছে কোন একটা জায়গা, এই ধরনের ছবি দেখা যায়। এখন আমরা যদি আপনার এন্ডোস্কোপিক রিপোর্ট যদি না বুঝতে পারি, বা পরিপাক তন্ত্রের রোগ বা খাদ্যথলিতে কোন জায়গা কি অবস্থা থাকে, আপনার পেটে ব্যথা হচ্ছে, এখন পেটে ব্যথা কোথায় হচ্ছে, কিভাবে আমি বুঝতে পারবো? সেই বোঝার জন্য কি করতে হবে? আমাদেরকে ফিজিক্যালি কিছু পরীক্ষা করতে হবে, এবং আমরা কিছু প্যাথোলজিক্যালি পরীক্ষা দিব। কারণ একটা পেটে ব্যথা হচ্ছে, আপনি সেই পেটে ব্যথাটা রিজন, আমাদের অ্যাবডোমিনাল যে রিজনটা আছে সেই অনুসারে আপনি পারাকশন, অক্সালটেশন, পালপিটেশন, এইভাবে আপনি পরীক্ষা করলেন যে কি বললো এসে, যে ডাক্তার সাহেব আমার পেটে খুব ব্যথা হচ্ছে, আমার পেটটা না এই জায়গাটা ফুলা আছে, এখানে ব্যথা হচ্ছে, বুকে জ্বালা পোড়া করতেছে। তো আপনি শুনলেন তার কোষ্ঠকাঠিন্য আছে। তো এই যে সমস্যাগুলো আছে, তখন আপনি কি করবেন? আপনি রোগীটার জন্য কিছু পরীক্ষা দিবেন। পরীক্ষাগুলো কি? আপনাকে ডায়াগনোসিসে অ্যাডভাইসে লিখতে হবে সিবিসি টা কমন দিতে হবে, সাথে আপনি ইএসআর দিতে পারেন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন দিতে পারেন, সিরাম অ্যালবুমিন দিতে পারেন। আর যদি তার কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন খুব থাকে, তাহলে আপনি এখানে স্টুল কাল্ক প্রোটিন অনেকে দিয়ে থাকে, অকাল্ট ব্লাড টেস্ট দিয়ে থাকে, অনেকে এন্ডোস্কোপিক পরীক্ষা দিয়ে থাকে, কোলোনোস্কোপিক দিয়ে থাকে, ইলিওস্কোপিক দেয়, এন্টারোস্কোপিক দেয়।
টিস্যু পরীক্ষার মধ্যে আপনার মডার্ন মেডিসিনে যদি তারা ক্যান্সার মনে করে তাহলে টিস্যু বায়োপসি দেয়। তবে আমি বিশেষভাবে অনুরোধ করবো আমরা যে পরীক্ষা দিই না কেন অন্তত বায়োপসির দিকে আমরা যাব না, কারণ এটাকে রোগ আরোগ্যের থেকে রোগ বৃদ্ধি করে বেশি। অনেকে এমআরআই ইন্টারোগ্রাফি করা হয়, অনেকে এন্টারোগ্রাফি করে, অনেকে শুধু এমআরআই এন্টারোগ্রাফি বলে, ইউএসজি করা, সিটি স্ক্যান করা হয়। এটা রোগী অনুসারে হবে। তো দেখা যাচ্ছে আমাদের এখানে সে বুকের এই জায়গাটা হাত দিয়ে বলে সে জ্বালা করছে। এখন নরমাল এসোফেগাস এসোফেগাইটিস, তো আপনার এই যে রোগ অর্থাৎ রোগ এবং সঠিক জায়গাটা, এই জায়গাটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে, বিভিন্ন টার্ম অর্থাৎ আপনি মেডিকেল টার্মিনোলজি অনুসারে মেডিকেল যে টার্মিনোলজি রয়েছে আপনাকে সেটা তো জানতে হবে, কারণ আমাদের বডি পার্টস এবং এরিয়া, অ্যানাটমিক্যাল পজিশন, সাধারণ মানুষ যেটা বলবে আমরা সেটা বললে তো হবে না। আমাদের বলার ধরনটা হতে হবে মেডিকেলি একজন ডাক্তার যেভাবে বলে সেখানে। তা আমার এই পিডিএফটা আপনাদের ক্লাস শেষে দিয়ে দিব, আপনারা এটা ভালোভাবে পড়বেন। তো দেখা যাচ্ছে কি আমাদের রিজন অফ দ্য বডি, আমরা সেই বডিটাকে পেটের যে জায়গাটা রয়েছে এটাকে আমরা চিন্তা করি আমাদের ট্রাঙ্ক। এই ট্রাঙ্কের মধ্যে চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস। এই চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস এর 2 নাম্বার অংশ হচ্ছে আমাদের অ্যাবডোমেন। অনেক জায়গায় অ্যাবডোমেনকে এবি ডি বলে, অনেকে অ্যাবডোমিনের এবিডি লিখে থাকে। তো আমাদের শর্ট ফর্মে যদি লেখা থাকে তাহলে আমাদেরকে সেটা যেমন বুঝতে হবে, আপনি একটা রোগী যখন আসলো তখন আপনি এই যে 9টা জায়গা আছে, 9টা জায়গায় আপনি প্রেসার দিয়ে আপনি কি করবেন, তার কি সমস্যা আছে আপনাকে বুঝতে হবে এবং সেই রিপোর্টটা ঠিক আছে কিনা। যদি একটা রোগী বলে যে আমার কিডনিতে প্রবলেম আছে, তাহলে আপনাকে কোন জায়গায় কিভাবে আপনাকে পরীক্ষা ফিজিক্যালি করতে হবে এটা আপনাকে জানতে হবে, শিখতে হবে। এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার অ্যানাটমিক্যাল এবং এই জায়গা অনুসারে কিন্তু আপনাকে পরীক্ষাটা শিখতে হবে, তাহলে আপনি একজন ভালো চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। যেমন আমাদের যদি আপনি নাভির উপরে আপনার অ্যাম্বিলিক্যাল রিজিয়ন, এখানে যদি আপনি চাপ দেন, এখানে যদি সমস্যা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে তার স্মল ইন্টেস্টাইনে প্রবলেম আছে এবং তার ডিওডেনামে প্রবলেম আছে। এখন ডিওডেনামে প্রবলেম আছে সেটা আপনি বুঝবেন, কিন্তু পরীক্ষা তখন আপনি একটা আল্ট্রাসাউন্ড দিলেন, আল্ট্রাসাউন্ড করলে সেটা সহজে আপনি তখন তাকে ধারণা দিতে পারবেন যে আপনি এই বিষয়গুলো যদি ভালোভাবে না রপ্ত করতে পারেন তাহলে কিন্তু এই যে আমাদের যে মূল যে আমরা একজন চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাচ্ছি, সুপ্রতিষ্ঠিত করতে চাচ্ছি, সেই জায়গাটা কিন্তু হবে না। আর এই জায়গাটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদেরকে অনেক পড়তে হবে। এখন শুধু পড়লে হবে না, বর্তমানে আমরা সেটাকে কিভাবে পড়বো, অর্থাৎ গতানুগতিক ভাবে যেটা আপনি পড়ছেন সেটা তো পড়ে আসছেন। তো আমি চাচ্ছি যে একটু আমি আমার তরফ থেকে আমার কাছে মনে হয় আমরা 3D অ্যানিমেশনের মাধ্যমে যদি আমাদের পড়াশোনাটা করি, বা আমি এটা এখন আপনাদের সামনে আবার দেখাই, তাহলে আপনারা যে বিষয়টা আমি আলোচনা করলাম সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেখেন এই ভিডিওটা প্রথমে দেখিয়েছি প্যারিস্টোলাইসিস, অর্থাৎ আমাদের খাবারটা কিভাবে মুভমেন্ট হয় সেটার ভিডিও ছিল। আপনারা যারা পরে আসছেন তারা একটু দেখেন। Controls contractions of the alimentary canal that move swallowed food down the esophagus, churn the stomach, and move chyme through the small intestine and large intestine. The alimentary canal is a single, continuous tube that includes the oral cavity. ওরাল ক্যাভিটি থেকে যাচ্ছে এই এসোফেগাস আজকে আলোচনা এবং স্টমাক এইটুকু। The tissue layers that form the walls of the tube include 2 layers of smooth muscle. The contraction and relaxation of these muscles is called peristalsis. One peristaltic wave can be enough to move a bolus down the esophagus and into the stomach. In the intestines, the waves are smaller and more regular. As one section of the intestine contracts, the section in front relaxes. This occurs in the rhythmic, wave-like patterns that create the peristalsis that propels substances forward. এখন এই যে গাটকে এক কথায় বলা হয় কিন্তু সেকেন্ড ব্রেন। আমরা অনেকে জানি অনেকে জানি না।
আমাদের হিউম্যান বডিতে ব্রেন দুইটা, একটা তো ব্রেন আমরা সবাই জানি, কিন্তু আরেকটা ব্রেনকে কিন্তু গার্ড বলা হয়, গার্ড কে সেকেন্ড ব্রেন বলা হয়। এবং বর্তমানে অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ কিন্তু পেট করে। এই জন্য আহ আগের দিনে মানুষ বলতো যে পেটে খেলে পিঠে সয়, এবং কথাটা যথার্থ ছিল। তো আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যারা আছেন এই যে গাট হেলথ, অনেকে আছে যে কোষ্ঠকাঠিন্য আপনি ওষুধ দিচ্ছেন, হোমিওপ্যাথিক রেমেডি দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। অনেকে মনে করতেছেন ওষুধে কাজ করছে না, কিন্তু ওই রুগীটা দেখা যাচ্ছে সে প্রতিনিয়ত সফট ড্রিঙ্কস, ধরেন আরসি, সেভেন আপ, কোকো কলা এসব খায়। এখন এইসব খাওয়ার কারণে তার গাট হেলথ একদম মানে ওইটা নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়ে গেলে আপনি যতই বলেন না কেন যে প্যারাসিটালিক যে মুভমেন্ট আছে এটা যদি ভালোভাবে না হয়, তাহলে তো তার খাবারটা আপনি যাই করেন না কেন, খাবারটা তো পেটে নড়াচড়াটা সঠিকভাবে হতে হবে। সেটা যদি না হয়, তাহলে আপনি যতই ওষুধ দেন কোনো কাজ হবে? হবে না। এই জন্য আমাদেরকে আহ, তাকে শুধুমাত্র ওষুধের পর নির্ভর করা যাবে না। আপনি যদি এই বিষয়গুলো ভালোভাবে জানেন এবং বুঝেন, যেমন আমাদের এসোফেগাস, এসোফেগাস আমি যে আজকে মূল আলোচনার বিষয় ছিল, তাহলে এসোফেগাসে বিভিন্ন ডিজিজ হয়। সেই এসোফেগাসটা যদি আমরা দেখি ভালোভাবে, এটা হচ্ছে সেই এসোফেগাস, এটা একটা নালী, যেটাকে আমরা বলতেছি অন্ন নালী। এই হচ্ছে স্টোমাক, আমি আলাদা করে দিই, এই যে এই স্টোমাক, এই হচ্ছে আমাদের স্টোমাকটা। স্টোমাকের আমাদের এরপর আছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এখন আমাদের যদি এসোফেগাস, এসোফেগাস যেটা আমরা দেখতেছি এখান থেকে যদি দেখা হয়, তাহলে দেখেন এইখানে একটা অংশ রয়েছে, এটাকে কি বলা আছে? Laryngopharynx. ল্যারিঙ্গোফ্যারিংস। এই ল্যারিঙ্গোফ্যারিংসে যদি প্রবলেম হয়, যদি একজন মানুষ খাবার খাওয়ার সময় কথা বলে, ল্যারিঙ্গোফ্যারিংসে যদি আপনার কাজটা, এই দেখেন এই জায়গাটা দেখছেন খুব সুন্দর একটা কপাট, এই কপাটটা যদি আপনার খাবার খাওয়ার সময় এদিকে যাচ্ছে, আবার খাবার নিঃশ্বাস নেওয়ার সময় ল্যারিঙ্গোফ্যারিংসেই কিন্তু মূল একটা কপাট রয়েছে, এইখান থেকে যদি ফুসফুস নালীতে চলে যায়, ওই মানুষটা কিন্তু বাঁচানো খুবই কষ্টকর। এই জন্য প্রত্যেকটা অর্গান সম্পর্কে আমাদের জানতে হবে। এই দেখেন এটাকে বলা হয় Cardiac sphincter. স্প্লিন্টার, কার্ডিয়াক স্প্লিন্টার। এই জায়গাটা যদি কারো ফুলে যায় বা এখানে সমস্যা হয়, আমি যদি হিট আদার করে দিই, এই জায়গাটায় দেখেন ছোট্ট একটা অংশ, কিন্তু এই জায়গাটার গুরুত্ব অনেক। এই জায়গাটা যদি আপনার এই মিউকাস, যদি আপনি খাবার খেলেন বা বারবার এন্ডোস্কোপিও যদি দেওয়া হয়, তাহলে এখানে যদি নল ভরে এবং কয়েকবার পরীক্ষা করার পরে কিন্তু এই জায়গাটা এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়। তা আমাদেরকে বুঝতে হবে, আমরা পরীক্ষা দিব, এমন পরীক্ষা দিব না যাতে রোগী আরো বেশি অসুস্থ হয়। আমাদেরকে রোগীকে আমরা যদি তাদেরকে বোঝাতে পারি কিছু কিছু রোগের ক্ষেত্রে, সেইটাই আমাদের জন্য খুবই গুরুত্ব থাকবে। কারণ আমরা ভালোভাবে যদি বোঝাতে সক্ষম হই, এবং আমাদের ওষুধে কিন্তু কাজ করে সঠিকভাবে, যদি আপনি হোমিওপ্যাথিক ওষুধ দিতে পারেন, মডার্ন মেডিসিনে যে রোগগুলো সারছে না, আমাদের হোমিওপ্যাথিক ওষুধে কিন্তু এরকম অনেক বিশেষ করে ডিজিজ রয়েছে, যে ডিজিজ গুলোতে হোমিওপ্যাথিতে অনেক ভালো রেসপন্স করে। Longitudinal muscle. এই মাসেলটা নাম হচ্ছে আমরা মাসেল লেয়ার বলে থাকি, আউটার মাসেল লেয়ার অনেকে বলে, কিন্তু আমি মেডিকেলে হচ্ছে লংগিটিউডিনাল মাসেল। তো এর পরে হচ্ছে আমাদের সার্কুলার মাসেল লেয়ার। এই লেয়ারটা, তার মধ্যে আমাদের কতগুলো লেয়ার থাকছে। তারপর হচ্ছে অবলিক মাসেল লেয়ার। এখন এই মাসেল গুলোতে কোনো না কোনো ক্ষত হলে হচ্ছে আলসার। এখন একটা মানুষ প্রতিদিন আপনার গ্যাসের জন্য অমিত্রাজল খাচ্ছে বা কোনো একটা গ্যাসের ওষুধ খাচ্ছে, তার গ্যাসের ওষুধ খেতে খেতে কিন্তু এখানে ক্ষত হয়ে যায়।
ক্ষত হয়ে গেলে তখন এই জায়গাটায় কিন্তু আমরা যখন খাবার খাবো বা রাতে ঘুমানোর সময় আমরা বাঁ দিকে যদি কাতে যদি শোয়া হয় তাহলে কিন্তু গ্যাস হয় না। এই জন্য আমরা ঘুমানোর চেষ্টা করবো বাঁ কাতে। ডান কাতে ঘুমালে এইটা কিন্তু একদম উল্টে যাচ্ছে, যার কারণে কিন্তু গ্যাসটা বেশি ওঠে। আর এইভাবে থাকলে কিন্তু আমাদের বাঁ কাতে যখন ঘুমানো হয় তখন কিন্তু গ্যাস কম হয়, অর্থাৎ যাদের উদ্গারের সমস্যা মানে ঢেকুর হয়, প্রচুর পরিমাণে আপনার গ্যাস বের হয়, তাদেরকে বলবেন যেন বাঁ কাতে শোয়। তাহলে দেখবেন যে এই সমস্যাটা অনেকটা কমে আসছে। এই দুই জায়গাটা চাপা দুইটা অংশ রয়েছে, এই চাপা দুইটা অংশ যদি তার কোনো কারণে ফুলে যায় তাহলে বেশ কিছু সমস্যা হয়। ডিওডেনাম রয়েছে, এইখান থেকে একটা দেখেন ডি এর মতন, আমি এটা এইভাবে বুঝি, এই যে ডি এর মতন, তাই ডিওডেনাম। এখন এই প্রত্যেকটা পার্টের এক একটা কাজ রয়েছে, সেই কাজ অনুসারে বিভিন্ন ডিজিজ রয়েছে। সেই ডিজিজ গুলো লেখার জন্য আমাদেরকে সঠিকভাবে আমাদের অ্যাডভাইস করতে হবে এবং সেই অনুসারে আমাদের রেপার্টরি করে আমাদের যদি আমরা একটা ডিজিজ অনুসারে যদি মেডিসিন স্টাডি করা হয় তাহলে কিন্তু আমরা অনেক সহজে আমরা বেশ কিছু মেডিসিন নিয়ে আমাদের সহজে আমরা সেটা রপ্ত করতে পারবো। তো আমি স্বল্প পরিসরে একটা ধারণা দিলাম, এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যেহেতু রাত হয়েছে, আমার একটু ভুল হয়েছিল, আমি বুঝতে পারিনি আপনাদের এখানে আধা ঘন্টা আগে নিয়ে আসছে স্যার আমাকে যে সময় বলেছিলেন, তো দেখা যাচ্ছে সেই সময় থেকে আমি অনলাইনে ছিলাম না। স্যার আমাকে মেসেজ দিয়েছিলেন, আমি অনলাইনে এসে মেসেজে ওই সময় ছিলাম না। আমি পরবর্তীতে যখন বাসায় আসছি তখন তো অলরেডি 9:10-15 বাজে। তো আজকের এই ক্লাস সম্পর্কে 2 মিনিট কে বলবেন, আগে হ্যান্ড রেজ করেন। আজকে ক্লাস সম্পর্কে জাস্ট কি বুঝলেন, যদি কেউ একজন বলেন আনমিউট করে। কেউ একজন আনমিউট করে বলুন আজকে ক্লাস সম্পর্কে কি বুঝলেন।